60 বছর পেরিয়ে গেছে প্রতিমা দেবীর। রেলের উচ্চপদে চাকরিরত স্বামী মারা গেছেন তা বহু বছর হলো। ছেলে তুহিন আমেরিকাতে একা থাকে। সে বিয়ে করতেই চায় না। কলকাতার নামি একটি জায়গায় একটি বিশাল ফ্ল্যাটে প্রতিমা দেবী একা একা থাকেন। হঠাৎ একদিন ছেলে তুহিনের ফোন। সে বলে খুব দ্রুতই দেশে ফিরছে। সে একা নয়, সাথে আর একজন। কে সে? প্রতিমা দেবী ভাবতে থাকে, কাকে নিয়ে আসছে? জানতে গেলে গল্পটি পুরোটি শুনুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বর্ধমান শহর সম্বন্ধে তেমন সম্যক ধারণা নেই তুহিনের। পারিবারিক সূত্রে যেটুকু যোগাযোগ, বাবা মায়ের সঙ্গে কয়েকবার বর্ধমান শহরে গিয়েছে মাত্র, কারণ শহর থেকে বাস ধরেই ওদের নিজেদের গ্রামের বাড়ি বা মামার বাড়ি যেতে হয়। তুহিনের বাবা অনাদি সেন চাকরি করতেন ভারতীয় রেলওয়েতে। অনাদিবাবু বর্ধমান জেলার মানুষ। আদিবাড়ি দক্ষিণ দামোদরের এক অজগায়ে। বর্ধমান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করে সরাসরি ভারতীয় রেল দপ্তরে চাকরি পেয়ে যান। 1971 সালে দক্ষিণ পূর্ব শাখায় মধ্যপ্রদেশের বিলাসপুরে তার প্রথম পোস্টিং হয়। রেলের চাকরি, তাই বিভিন্ন জায়গায় বদলি হতে হয় অনাদিবাবুকে। বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে কলোনিতে তার চাকরি জীবন কেটেছে। প্রথম পোস্টিং বিলাসপুরের, টানা 10 বছর ছিলেন তিনি। প্রতিমা সামন্তর সঙ্গে বিয়ে, তুহিনের জন্ম সবই বিলাসপুর শহরে। তারপর সপরিবারে একের পর এক রেলওয়ে কলোনিতে ঘুরেছেন অনাদিবাবু। অনাদিবাবুর ইচ্ছে ছিল বর্ধমান শহরে বাড়ি তৈরির জন্য জায়গা কিনে রাখা। প্রতিমার অবশ্য ভিন্ন আকাঙ্ক্ষা। কলকাতায় নামি এলাকায় ফ্ল্যাট কিনে অনাদির অবসরের পর স্থায়ীভাবে বসবাস করা। বর্ধমান সামান্য জেলা শহর। এই শহরে না আছে আধুনিক জীবনের স্বাদ, না আছে উন্নত মানের চিকিৎসার সুযোগ। কিন্তু অনাদিবাবুর বাসনা বর্ধমান শহরে ছোট বাগানসহ বাড়ি তৈরি করে অবসর জীবন কাটিয়ে দেওয়া। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাদানুবাদও কম হয়নি। আজ থেকে 36 বছর আগে অনাদিবাবুর নিকট বন্ধু সুদর্শন হাজরাকে চিঠি লিখে জানিয়েছিলেন বর্ধমান শহরে বেশ কিছু বাস্তু জমি দেখে রাখতে। 16-17 বছর চাকরি করার পরই প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে বর্ধমান শহরে জায়গা কিনে রাখা মনস্থির করে ফেলেছিলেন অনাদিবাবু। সেটা 1988 সাল। সুদর্শন হাজরা অনাদিবাবুকে বর্ধমান শহরের বেশ কিছু জায়গা দেখানোর পর পুলিশ লাইনের কাছে একটা জায়গা পছন্দ হয় অনাদিবাবুর। বেশ নিরুপদ্রব, শান্ত, স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ। জায়গার সামনে 18 ফিটের চওড়া পথ। জিটি রোড থেকেই সরাসরি তার জায়গা পর্যন্ত রাস্তা চলে এসেছে। ইতস্তত 2-4টে বাড়ি এর মধ্যেই মাথা তুলেছে তল্লাটে। লিচু, আম, জাম, পেয়ারা, কাঁঠাল, নারকেল, সজনে গাছ, সেই সব সদ্য গজিয়ে ওঠা বাড়ির সামনে পিছনে মাথা তুলেছে। অনাদিবাবু বুঝেছিলেন এলাকাটা বর্ধমান শহরের উপকণ্ঠে এক স্বপ্নের ঠিকানা হতে চলেছে। পল্লীর নামটাও চমৎকার, ইন্দ্রকানন। অনাদিবাবু সুদর্শন হাজরাকে আত্মতৃপ্তির সঙ্গে বললেন, তুমি আমাকে 2 দিন ধরে যেসব জায়গা দেখালে তার মধ্যে এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে। এমন জায়গায় আমি খুঁজছিলাম। শহরের সব সুবিধা ভোগ করব, অথচ শহরের কোলাহল থেকে দূরে থাকা যাবে। তুমি মালিকের সঙ্গে কথা বলো। জায়গা আমার পছন্দ। দরদামে না আটকালে ধরে নাও জায়গাটা আমিই নিচ্ছি। না, দরদামে আটকায়নি। 6,000 টাকা কাঠা দিয়ে 4.5 কাঠা বাস্তু জমি কিনলেন অনাদিবাবু। মিস্ত্রি লাগিয়ে সীমানা পাঁচিলও দিলেন। অফিস থেকে ছুটি নিয়ে চৈত্রের দুপুরে নিজে ছাতা মাথায় দেয়াল গাঁথা তদারকি করলেন। আশপাশ জনহীন, নীরব, দূষণহীন। অনেকখানি ফাঁকা জমির পর বাংলো বাড়ির মতো 2-4টে একতলা বাড়ি। আশেপাশে পুটুস, আকন্দ, কুল, শিমুল, নিম গাছের সঙ্গে অনেক নাম না জানা বুনো গাছের ঠাস বুনন।
সেই সব গাছের সুঘ্রাণ নিতে নিতে তিনি কাজের দিকে চোখ রাখতেন। তার জায়গাটাও বুনো গাছ আর আগাছায় পরিপূর্ণ। মজুররা সব কেটে সাফ করত। গাছের নিচে বাসা বেঁধেছিল বেজির দল। লাল মুখ করে দাঁত খিচিয়ে তারা কিচিকিচি আওয়াজ তুলে অনাদিকে তীব্র ধিক্কার জানিয়ে কটাক্ষ করে পাশের ঝোপঝাড়ে সেদিয়ে যেত। একদিন পাঁচিলের ভিতের জন্য মাটি কাটার কাজ চলছে। অনাদিবাবু রাস্তায় দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন মজুর উড়ে বাবা গো, সাপ সাপ করে আর্তনাদ করে উঠল। দৌড়ে তার কাছে গেলেন অনাদিবাবু, সঙ্গে অন্যান্য মজুর মিস্ত্রিরা। অনাদিবাবু দেখলেন ভয়ঙ্কর এক সাপ ফনা তুলে মাথা দোলাচ্ছে। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যায় চাকরির সময় অনাদিবাবু বড় বড় দুর্ভেদ্য জঙ্গলে ঘুরেছেন। অনেক জীবজন্তু, সাপ দেখেছেন। এই সাপটাকে দেখেই চিনতে পারলেন তিনি। জাত গোকরো, দুধ সাদা রং, মাথায় খড়মের চিহ্ন, রক্ত হিম করা চাহনি। এমন বিষধর সাংঘাতিক সাপের দংশনে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। নিশ্চয়ই সাপের আস্তানা তার এই সাধের জায়গা। ভয়ে কাঁপতে লাগলেন। গলা শুকিয়ে গেল অনাদিবাবুর। এ কোথায় জায়গা কিনলেন তিনি? হেডমিস্ত্রি শাহজাহান বড় একটা বাঁশ দিয়ে সাপটাকে মারতে উদ্যত হলো। বাধা দিলেন অনাদিবাবু। ধমকের সুরে বললেন, শাহজাহান, ওকে মেরো না। ও এখানে ডেরা বেঁধে আছে হয়তো অনেক দিন। আমরা ওর ঘরে ঢুকে ওকে বাস্তুচ্যুত করছি। ও অন্য কোথাও গর্ত খুঁজে নিয়ে ঠিক সেধিয়ে যাবে। আশেপাশে ঝোপঝাড়ের তো অভাব নেই। আবার একদিন আর এক বিপর্যয়। অনাদিবাবুর কেনা জায়গায় উত্তরে আছে বেশ বড় একটা নিম গাছ। গাছটায় নিবিড় ঘন ডালপালা। গাছের তলাটা সারাদিন ছায়া হয়ে থাকত। অনাদিবাবু সেই ছায়ায় বসে থাকতেন। জলে ভেজা ইট, কাঁচা সিমেন্ট, বালি, পাথরের মিশ্রণ থেকে অদ্ভুত এক গন্ধ ভেসে বেড়াত। সেই গন্ধের সঙ্গে মজুরদের পরিশ্রমের ঘাম ঝরানো গন্ধ মিলেমিশে একাকার হয়ে যেত। আর সেই গন্ধ ঝোপঝাড়ের বুনো, অলস, প্রাগৈতিহাসিক গন্ধকে চাপা দিয়ে দিত। অনাদিবাবু যখন কাজ দেখতেন তখন লক্ষ্য করতেন সেই গাছে কিচিরমিচির করত ছাতার, শালিক, বুলবুল, দোয়েল পাখি। অনাদিবাবু সময় সুযোগ পেলেই পাখিদের গতিবিধি দেখতেন। পাখিদের গায়ে গা লাগিয়ে গাছের ডালে বসে থাকা, ঠোঁট দিয়ে পালক পরিষ্কার করা, রেগে গিয়ে গা ঝেড়ে শরীর ফোলানো কিছুই নজর এড়াত না অনাদিবাবুর। একদিন লেবার পেমেন্টের জন্য ব্যাংক থেকে টাকা তুলে তার আসতে কিছুটা দেরি হয়ে গেল। চৈত্রের দুপুর, সূর্য মাঝ আকাশে। তার মন পড়ে আছে সেই নিম গাছে। দ্রুত কাজ ছেড়ে তাড়াতাড়ি গিয়ে নিম গাছের তলায় শীতল ছায়ায় বসার জন্য তিনি উদগ্রীব। কিন্তু এসে দেখলেন নিম গাছের প্রায় সব ডাল কেটে ফেলেছে মজুররা। খুব বিরক্ত হলেন তিনি। ভাবলেন, এই মানুষগুলোর কি মায়া মমতা বলে কিছু নেই? অনাদিবাবুর চোখ পড়ল পাখির ভাঙা বাসা, ফাটা ডিম, একটা আহত বুলবুলি পাখির ছানা। অনাদিবাবু পাখির ছানাকে সযত্নে তুলে নিলেন। পাখির বাচ্চা তার দিকে আত্মসমর্পণের দৃষ্টিতে চেয়ে রইল। মুখে জল দিলেন তিনি, সস্নেহে হাত বোলালেন সদা গজিয়ে ওঠা সরল পালকে। কিছুক্ষণের মধ্যেই চোখ বুজে ফেলল ছানাটি। নিজেই গর্ত খুঁড়ে ছানাটিকে সমাধিস্থ করলেন অনাদিবাবু। দেখতে দেখতে 4.5 কাঠা জায়গা পাঁচিল দিয়ে ঘেরা হয়ে গেল। অনাদিবাবু ফিরে গেলেন আবার চাকরিস্থলে। অবসর নিতে আরও 20 বছর বাকি। এখন নয়, অবসরের 2-1 বছর আগে বাড়ি তৈরিতে হাত দেবেন। বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী মিলে শুরু হলো জায়গা নিয়ে আলোচনা। প্রতিমার প্রবল ইচ্ছা কলকাতার ফ্ল্যাট। কলকাতায় বাস করলেই জীবনটা নিজের মতো উপভোগ করা যাবে। কাউকে পরোয়া করার দরকার হবে না। অপরিচিত জায়গায় নিজের জীবন নিজের মতো করে সাজানো যাবে। কিন্তু বর্ধমানে বাড়ি করলে তা সম্ভব নয়। অনাদির বাড়ি বর্ধমান শহর থেকে 20 কিলোমিটার দূরে, আর প্রতিমার বাড়ি বর্ধমান শহর থেকে 40 কিলোমিটার মতো রাস্তা। কলকাতায় থাকলে নিকট আত্মীয় স্বজন থেকে কতটা তফাতে থাকা যাবে, সহজে কেউ তাদের ঘাড়ে চাপতে পারবে না। অনাদিবাবু চাকরি শেষ করতে পারেনি। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি 2002 সালে মারা যান।
তার একমাত্র ছেলে তুহিন তখন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কম্পিউটার সায়েন্স নিয়ে বিই করছে। অথই জলে পড়ে প্রতিমা। অনাদির মৃত্যুর খবর পেয়ে শ্রাদ্ধের দিন সুদর্শন হাজরা এসেছিলেন খড়গপুরে অনাদির রেল দপ্তরের আবাসনে। একথা সে কথা আলোচনার পর সুদর্শনবাবু তুলেছিলেন ইন্দ্রকাননের অনাদির কেনা 4.5 কাঠা জায়গার প্রসঙ্গ। মাথা চুলকে প্রতিমার কাছে সুদর্শনবাবু জানতে চেয়েছিলেন, বৌদি বর্তমানে জায়গাটা নিয়ে কি ভাবছেন? বিক্রি করলে আমি নিতে পারি, বুঝতেই পাচ্ছেন সামান্য চাকরি করি আর কটা বাঁচাতে পেরেছি। আপনার ছেলের ধারে কাছেও আমার ছেলে পৌঁছাতে পারেনি। ভাড়া বাড়িতে থাকি, যদি ইন্দ্রকাননের জায়গাটা পাই তো ছোট একটা 2 ঘরের বাড়ি বানিয়ে নেব। ইন্দ্রকাননের কীরকম দাম যাচ্ছে দাদা? মুখ দিয়ে কথাটা বেরিয়ে যায় প্রতিমার। চোখ পিটপিট করে প্রতিমার দিকে তাকান সুদর্শনবাবু। তারপর দাঁত দিয়ে আঙুলের নখ কাটতে কাটতে আলতো হেসে বলেন, অনাদি তো 88 সালে 6,000 টাকা কাঠা পেয়েছিল। এখন এই 2002 সালে দাম অনেক বেড়েছে, ধরুন কাঠা প্রতি দাম 40,000। ব্যাংকে রাখলে এত ইন্টারেস্ট কি পেতেন বৌদি বলুন? 14 বছরে 6 হয়ে গেল 40। আমি তখন অনাদিকে পই পই করে বলি, জায়গাটা কিনেছিলাম, কত লাভ করলেন ভাবুন। ইচ্ছা করেই জায়গাটার দাম অনেকটা কমিয়ে বলেন সুদর্শনবাবু। বাস্তবে ইন্দ্রকাননে জায়গার দাম অনেক বেশি, কাঠাপতি নাকি 60,000-এ পৌঁছেছে। খুব চাহিদা, বিত্তশালীরা বেশি দাম দিয়ে জায়গা কিনে নিচ্ছে। সুদর্শনের কানে সব কথা আসে। তার কাছে খবর আছে বর্ধমানের বিখ্যাত এক ডাক্তার ইন্দ্রকাননের 6 কাঠা জমি কিনছেন 4.5 লাখ টাকায়, অর্থাৎ 75,000 টাকা প্রতি কাঠা। সুদর্শনবাবু আফসোস করেন, অনাদি যখন মাত্র 27,000-এ ইন্দ্রকাননের 4.5 কাঠা জায়গা নিল, সে সময় বউয়ের গয়না বেচেও যদি 2-3 কাঠা কিনে নিতেন তাহলে আজ রাজা হয়ে যেতেন। সুযোগ জীবনে বারবার আসে না। নিজেই নিজের নির্বুদ্ধিতার জন্য আঙুল কামড়ান সুদর্শনবাবু। নিজের অদূরদর্শিতার জন্য নিজেকে ধিক্কার দেন। কত বড় ভুল করে বসে আছেন তিনি। প্রতিমা তখন স্বামীর অকাল মৃত্যুর শোক সামলে উঠতে পারেনি। সে সুদর্শন হাজরার কথাটা হৃদয়ঙ্গম করেও নিশ্চুপ থাকে। অনাদির বাল্যবন্ধু সুদর্শনদাকে অবিশ্বাস করবার কোনো কারণ নেই। সুদর্শনদা তো ঠিকই বলেছেন, ওর জন্য তো বর্ধমান শহর লাগোয়া তল্লাটে 4.5 কাঠা জায়গা কিনতে পেরেছিল অনাদি। কিন্তু সেদিন সুদর্শন হাজরাকে জায়গা বিক্রির ব্যাপারে আশ্বস্ত না করে প্রতিমা তাকে ঝুলিয়ে রাখে। সুদর্শন হাজরা নিরাশ হয়ে বর্ধমান ফিরে যায়। তারপর 22 বছর কেটে গেছে। 3 বছর বেঙ্গালুরুতে চাকরি করে তুহিন চলে যায় আমেরিকায়, ফ্লোরিডায়। সেখানে বছর 5 থেকে এখন আমেরিকার আর এক শহর শিকাগোয় আছে তুহিন। প্রতিমার ইচ্ছাই পূর্ণ হয়েছে। কলকাতায় লেক টাউনের নামি এক কমপ্লেক্সে তার ফ্ল্যাট হয়েছে। 11 তলায় 1670 স্কোয়ার ফিটে 3 BHK ফ্ল্যাট। তুহিন নামি ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে মায়ের চাহিদা মতো সাজিয়ে দিয়েছে। শোয়ার ঘর, বসার ঘর, আধুনিক মডিউলার কিচেনও দাঁড়িয়ে থেকে করে নিয়েছে প্রতিমা। তুহিন আর ইন্ডিয়াতে ফিরবে না, সে আমেরিকায় স্থায়ী হয়েছে। তবে 3-4 বছর অন্তর অন্তর মাকে দেখে যায় সে। আধুনিক রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে সুসজ্জিত ফ্ল্যাটে বসে কত কি ভাবে প্রতিমা। কাচের জানলার পাশে বসে থাকে আপন ভোলা হয়ে। দূরে চোখ রাখলেই দেখতে পায় পরপর আকাশচুম্বী বহুতল। কলকাতা শহরটা কি দ্রুত পাল্টে যাচ্ছে। ফ্ল্যাটের বেসমেন্টে গায়ে গায়ে গাড়ি, বেশ কিছু দামি আরামদায়ক বিদেশি গাড়ি পর্যন্ত সেখানে ইদানিং চোখে পড়ে। সেই সব গাড়ি সওয়ারিদের লক্ষ্য করে প্রতিমা। তাদের অধিকাংশই নামী বহুজাতিক কোম্পানিতে চাকরি করে কিংবা বড় ব্যবসায়ী। তাদের ভাষা হিন্দি বা ইংরাজি। প্রতিমার প্রথমেই এমন বিলাসিতাপূর্ণ জীবনযাত্রায় পছন্দ ছিল। এখন হাঁপিয়ে উঠেছে, নিজেকে বড় নিঃসঙ্গ লাগে। বর্ধমানের পুলিশ লাইনের কাছে ইন্দ্রকাননে অনাদির কেনা 4.5 কাঠা জমি নিয়ে তেমন মাথা ব্যথা নেই মা ছেলের।
দেখতে দেখতে বছরের পর বছর ফ্ল্যাটে দমবন্ধ জীবন কেটে যায় প্রতিমার। তুহিনকে বিয়ে করার জন্য বারবার চাপ দেয় প্রতিমা, কিন্তু তুহিন আগ্রহ দেখায় না। তার এক কথা, মা এসব নিয়ে আমার আপাতত কোনো আগ্রহ নেই, আমি বহুজাতিক সংস্থায় চাকরি করি, মাত্রাধিক কাজের চাপ, বিয়ে করা আমার পক্ষে এখন সম্ভব নয়। তাছাড়া বিয়ে করলেও বৌমা তোমার কাছে কি থাকবে? মাকে ইঙ্গিত দেয় তুহিন। বাস্তবে তুহিনের ইচ্ছা বউকে নিয়ে আমেরিকায় সেটেল হওয়া। প্রতিমার মনে অদ্ভুত অদ্ভুত ভাবনার উদয় হয়। সে ভাবে, তুহিনের কি মেয়ে বন্ধু নেই? এখন তো 99% লাভ ম্যারেজ। ইদানিং প্রতিমার পরিচিত কারোর অ্যারেঞ্জ ম্যারেজ হয়নি। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়ে প্রতিমার। সপ্তাহে প্রতি শনিবার রাতেই ফোন করে তুহিন। চৈত্রের প্রথমেই এক সোমবারের রাতে ফোন এলো তুহিনের। তুহিনের কণ্ঠ আটকে যাচ্ছে, ছেড়ে ছেড়ে কথা বলছে সে। মা, আমি দূরে ট্যুরে যাচ্ছি, ফিরে এসেই তোমার কাছে যাব। তুই আসবি বাবা? আয় বাবা, কতদিন তোকে কাছে পাইনি। প্রতিমার গলায় কাতর আকুতি। তুহিন আমতা আমতা করে, মা একা নই, সঙ্গে আরও একজন যাবে। তোমার কথা শেষ না করেই তুহিন চুপ করে যায়। মোবাইল কানে চেপে ধরে প্রতিমা। তোর সঙ্গে কে আসবে বাবা? তুহিন অস্ফুট কণ্ঠে বলে, তোমার বৌমা। সুদূর শিকাগো শহর থেকে উড়ে সস্ত্রীক কলকাতায় আসে তুহিন। তুহিনের বউয়ের নাম অ্যানেট মনিকা। ধবধবে ফর্সা, দীর্ঘাঙ্গী, নীল চোখের মণি এবং এক মাথা সোনালি চুলের টান টান চেহারায় চোখ টানা সুন্দরী। তাকে সর্বাঙ্গ সুন্দরী বলা যায়। অন্তত রূপবতী কন্যা বাঁচতে ভুল করেনি তুহিন। আধুনিক জীবনযাত্রার প্রতি আকর্ষণ থাকলেও আপাদমস্তক বাঙালিয়ানায় মোড়া প্রতিমা। তার ধারণা, ইউরোপ আমেরিকায় মানুষরা অখাদ্য কুখাদ্য খায়, তাদের জীবনযাপন উগ্র আধুনিকতা, অবাধ মেলামেশার স্বাধীনতা সেখানে। কিন্তু ছেলের বউকে প্রথম দর্শনে তার ভালোই লাগলো। তুহিন বর্ধমানের ইন্দ্রকাননের 4.5 কাঠা জায়গার ব্যাপারে এবার একটা এসপার ওসপার করতে চায়। তার ইচ্ছা জায়গাটা বিক্রি করে দেওয়া। মায়ের বয়স 60 পেরিয়ে গেছে, শরীরও ভালো যাচ্ছে না, আর আমেরিকায় থেকে বর্ধমান শহরের জায়গা নিয়ে সে দুশ্চিন্তা করতে রাজি নয়। প্রতিমা মাঝে মাঝে তুহিনকে ইন্দ্রকাননের বাস্তু জমির কথা স্মরণ করিয়ে দেয়। প্রতিমার আশঙ্কা, দিনকাল ভালো নয় যদি জায়গাটা বেদখল হয়ে যায়। কলকাতার বিখ্যাত ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করেন তুহিন। অ্যানিটেও যাবে বর্ধমান। আজ 1 বৈশাখ, অসহনীয় গরম। একটা আরামদায়ক গাড়ি ভাড়া নেয় তুহিন। টাকার অভাব নেই তুহিনের, হাজার হাজার ডলার উপার্জন। অ্যানিটও চাকরি করে, শিকাগো বিখ্যাত এক বেসরকারি হাসপাতালের নার্স সে। তারা শিকাগোতে ফ্ল্যাট কিনেছে, 70 তলার স্কাই স্ক্রেপারের 69 তলায়। তবু টাকার লোভ তুহিনকে স্বস্তি দেয় না, আরও চায়, আরও আরও। 11 তলা থেকে লিফটে নামে 3 জন। গাড়ির সামনের সিটে বসে তুহিন, পিছনে বসে প্রতিমা আর তার পাশে মনিকা। প্রতিমা তাকে মনিকা বলে। অ্যানেট নামটা বিদেশি, কিন্তু মনিকা নামটার সঙ্গে বাংলার যোগ আছে। গাড়ি ভিআইপি রোড বেলঘরিয়া এক্সপ্রেস ছেড়ে দুর্গাপুর এক্সপ্রেস রোডে এসে পড়ে। শাঁ শাঁ করে গাড়ি ছোটে বর্ধমানের দিকে। গাড়ির ভিতরে শিকাগো শহরের ঠান্ডা। মনিকা এসি লোয়ারে রাখতে বলেছে। হাইওয়ে গিয়ে গাড়ি ছুটে যায় মসৃণভাবে। পথের দুপাশে রোদে পোড়া সবুজ ঘাস, ধূসর ক্ষেত, গজিয়ে ওঠা ছোট বড় কারখানার ছাউনি। শক্তি করে এসে গাড়ি দাঁড় করায় তুহিন। ল্যাংচা কিনে খায়। অ্যানেট গাড়ি থেকে নামে। অ্যানেট মনিকার চোখমুখ নতুন দেশ আবিষ্কারের বিস্ময়। তুহিনের কানের কাছে মুখ এনে বলে, হোয়াট এ ওয়ান্ডারফুল কান্ট্রি, বিউটিফুল ল্যান্ডস্কেপস, ইউর কান্ট্রি ইজ সিইং এ লট অফ প্রোগ্রেস, ভেরি নাইস, হাউ ফার ইজ ইউর হোম টাউন? তুহিন অ্যানিটকে আশ্বস্ত করে, উই আর অলমোস্ট দেয়ার, জাস্ট এ ফিউ কিলোমিটার। মনিকার ইংরেজি কিছুই বোঝে না প্রতিমা। সে ছেলের মুখের দিকে তাকায়। তুহিন মাকে বাংলা করে বুঝিয়ে দেয়।
গাড়িটা 7-8 কিলোমিটার দুর্গাপুর এক্সপ্রেস রোড ধরে এসেই ডান দিকে ঘোরে। মোড়ের মুখে দাঁড়িয়েছিলেন সুদর্শনবাবু। প্রতিমা তাকে আগেই খবর দিয়েছিলেন। বর্ধমান শহরের শুরুতেই প্রশস্ত 6 লেনের রাজপথ। আদি জিটি রোড আধুনিক হয়েছে। দুপাশে ফ্ল্যাট, সাজানো গোছানো শোরুম। 1.5 কিলোমিটার এসে বাদিকে মোচড় মেরে গাড়ি ইন্দ্রকাননে প্রবেশ করে। প্রতিমা আগে দেখা ইন্দ্রকাননের সঙ্গে বর্তমান ইন্দ্রকাননকে মেলাতে পারে না। সব কত পাল্টে গেছে এখানেও বহুতল। ইন্দ্রকাননের মাঠে ক্লাব ঘর, দুর্গা মণ্ডপ সুন্দর করে সাজানো হয়েছে। লেখা রয়েছে বর্ষবরণ। পাকা রাস্তা ছেড়ে ডান বাম করে একটি ঝোপের সামনে গাড়ি দাঁড় করায় সুদর্শন। ওরা সবাই গাড়ি থেকে নামে। আশেপাশে ফাঁকা জায়গা নেই। গায়ে গায়ে বাড়ি, সুন্দর সুন্দর আধুনিক কারুকার্য, শৈল্পিক নিদর্শন। সুদর্শনবাবু হাত নেড়ে বোঝান তুহিন আর প্রতিমাকে। প্রতিমা মূর্ছে ধরা গেটের তালা অনেক কষ্টে খুলে ফেলে। করুণ ধাতব আওয়াজ তুলে গেট খুলে যায়। জায়গার ভেতরে প্রবেশ করে সবাই। পায়ের শব্দে প্রতিমার সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায় একটা বেজি। থমকে দাঁড়ায় প্রতিমা। হয়তো নিরীহ জীবের বহুদিনের শান্তি ভঙ্গ করেছে তারা। বুনো গাছে ভর্তি পুরো জায়গাটা। বুনো গন্ধ বাতাসে। উত্তর কোণে বুড়ো নিম গাছ, কচি কচি নিম পাতা। প্রতিমার এতক্ষণ পর অনাদির কথা মনে পড়ে। মানুষটা এই সময় খুব নিমপাতা বেগুন দিয়ে ভাজা খেতে ভালোবাসত। সুদর্শনবাবু প্রতিমার পিছনে এসে দাঁড়িয়ে চিবুকে হাত ঘষে বলেন, তাহলে বৌদি ফাইনাল কথা হয়ে গেল। 12 করেই 4.5 কাঠা, অর্থাৎ দাঁড়ালো গিয়ে সর্বসাকুল্যে 54। আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে যান, চিন্তা করবেন না। আপনার অ্যাকাউন্টে টাকা 2 দিনের মধ্যে ঢুকে যাবে। একটা লম্বা ফিতে নিয়ে মাপযোগ শুরু করেন সুদর্শনবাবু। এবার তিনি তৈরি। এমন সুযোগ তিনি হাতছাড়া করবেন না। তুহিনদের জায়গা ঘেঁষা পাশাপাশি বাড়ির জানলা খুলে যায়। উকিঝুঁকি মারে পড়শিরা। একদিন একটা মধ্যবয়স্ক মানুষ দ্রুত পাঞ্জাবি গলাতে গলাতে জায়গার কাছে এসে জানতে চায়, কি হবে ভাই, ফ্ল্যাট বাড়ি নাকি? সুদর্শনবাবু ভদ্রলোককে সান্ত্বনা দেয়, না দাদা, ফ্ল্যাট নয়, ছোট একতলা 2 রুমের বাড়ি। ভদ্রলোকের মুখভঙ্গি দেখে বোঝা যায় সুদর্শনবাবুর কথায় তিনি আস্থা রাখতে পারলেন না। 6,000-এর পরিবর্তে 12 লাখ? অনেক অনেক টাকা, 200 গুণ। তুহিন উৎসাহিত হয়, বলে, কাকু আপনি দ্রুত কাগজ রেডি করুন, আমি 15 দিন ইন্ডিয়াতে আছি। প্রতিমা নিম গাছের ছায়ায় দাঁড়ায়। নিচু ডাল থেকে নিম পাতা পাড়ে, কচি সোনালি নরম তরতাজা পাতা, অনেকটা যেন তুহিনের বিদেশি বউয়ের মণিকার চুলের মতো। মাটি থেকে দূর্বা ঘাস তোলে, ঝোপে খুঁজে পায় তুলসীর চারা। কয়েকটা চারা সযত্নে তুলে নেয় সে। মণিকা দামি মোবাইলের পরপর ছবি তুলতে থাকে। তার নীল মণির চোখে চরম বিস্ময়। যাই চোখে পড়ে তার সম্বন্ধেই জানতে চায় তুহিনের কাছে। পয়লা বৈশাখের গা জ্বালা রোদ সহ্য করতে পারে না তুহিন। সে তারা লাগায়, কিন্তু প্রতিমা জায়গা ছেড়ে গাড়িতে উঠতে চায় না। সে ঝোপের মধ্যে সরীসৃপের মতো সেদিয়ে যায়। মাটি স্পর্শ করে, ইটের পাঁচিলে পরম যত্নে হাত বোলায়। গাড়ির ভিতরে এসি চালিয়ে বসে থাকে তুহিন। শিকাগো শহরের শীতলতা অনুভব করে। অনেকক্ষণ পর গাড়িতে ওঠে প্রতিমা। গাড়িটা ইন্দ্রকানন ছেড়ে জিটি রোড উঠতেই একটা বাইক এসে গাড়ির সামনে ব্রেক কষে দাঁড়ায়। জিন্স টি শার্ট পরা 2 যুবক বাইক থেকে নেমে এসে গাড়ির দরজায় টোকা দেয়। ইশারায় তুহিনকে নামতে বলে। অনিচ্ছা সত্ত্বেও তুহিন নেমে পড়ে। এক যুবক জিজ্ঞাসা করে, ইন্দ্রকাননের জায়গাটা শুনলাম বিক্রি করে দিচ্ছেন, কত দাম দিচ্ছে সুদর্শন বুড়ো? তুহিন বলে, আপনাদেরকেও তা জানিয়ে কি লাভ? এসব আমাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত? পার্সোনাল? হা হা করে হেসে ওঠে পাশের দ্বিতীয় যুবক। তারপর মুখে কপট গাম্ভীর্যে বলে, এখন ইন্দ্রকাননে 14-15 লাখে হাত বদল হচ্ছে। আপনাদের 4.5 কাঠা জমি, দক্ষিণ মুখে 18 ফুটের রাস্তা, ভালো ফ্ল্যাট বাড়ি হবে, G+3।
আমরা আপনাদের সর্বমোট 65 লাখ দেব, রাজি? সুদর্শনবাবু দাম দিয়েছে 54, এরা বলছে কিনা 65। সব কেমন তালগোল পাকিয়ে যায় তুহিনের। যুবক দুজন তুহিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোনো কথা বলতে পারে না তুহিন। সে নতুন সাজে সজ্জিত জিটি রোডের উঁচু বাতিস্তম্ভের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। বর্তমান শহরে সন্ধ্যা নামছে। বাতিস্তম্ভের সমস্ত এলইডি বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যুবকদের মধ্যে একজন বলল, 65-তে পোষাচ্ছে না বুঝি? ঠিক আছে, 70-ই পাবেন। এবার রাজি তো? কি হলো, কিছু বলুন, মুখটা খুলুন। তুহিন কথা হারিয়ে ফেলেছে। তার এতদিনের বাবার প্রতি অবজ্ঞা দামোদরের জলে ধুয়ে যাচ্ছে। তার বাবা এত অমূল্য সম্পদ রেখে গেছে, তাহলে কি হলো দাদা? এতেও রাজি নন? আচ্ছা, 18 করে দেও কাঠা, তার মানে দাঁড়াচ্ছে গিয়ে 81 লাখ। রাজি? গাড়িতে বসে অধৈর্য হয়ে উঠেছে প্রতিমা এবং মনিকা। যুবক দুজন দাম বাড়িয়ে চলেছে। এক সময় তা গিয়ে দাঁড়ালো কাঠা প্রতি 20 লাখ, অর্থাৎ মোট 90 লাখ। তুহিন তাদের ফোন নাম্বার নিল। তুলনামূলকভাবে বয়স্ক যুবকের নাম সুমন বোস। আজ রাতের মধ্যে ফ্ল্যাটে গিয়ে মায়ের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেবে। যুবক দুজন অবশ্য তুহিন গাড়িতে ওঠার সময় লাল চোখে শুনিয়ে দিয়েছে, অন্য কাউকে যেন দেবেন না। আমাদের যখন চোখ পড়েছে, জায়গাটা আমরাই নেব। সুদর্শনবাবুকে আমরা সবাই সামলে নেব। গাড়ি চেপে ধরে ফিরে এলো লেকটাউনের ফ্ল্যাটে। মাকে সব খুলে বলল তুহিন। তার চোখে যুদ্ধ জয়ের আনন্দ। 6,000-এর বিনিময়ে 20 লাখ। মোবাইলের ক্যালকুলেটর এসে হিসেব করে 300 গুণেরও বেশি। মা রাজি হলেই 2টো ফোন করতে হবে। প্রথম ফোন সুদর্শন কাকুকে, তাকে না, আর দ্বিতীয় ফোন সুমন বোসকে, তাকে হ্যাঁ। মাকে হৃষ্টচিত্তে বলল তুহিন, মা, সুদর্শন কাকুকে না বলে দিচ্ছি তাহলে। সারাটা দিন অনেক ধকল গেছে, তবু প্রতিমার চোখ মুখে পরম প্রাপ্তির বিচ্ছুরণ। প্রতিমার হাতে কচি নিম পাতা। কাল দুপুরে বেগুন দিয়ে ভেজে গরম ভাতের সঙ্গে খাবে। বলো মা, দেরি করলে চলবে না। তুহিনের তস হয়েছে না। 90 লক্ষ টাকার হাতছানি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। প্রতিমা ছেলেকে ভুরু কুঁচকে বলল, হ্যাঁ, সুদর্শনদাকে বলে দে ওকে জায়গা বিক্রি করব না। সঙ্গে সঙ্গে সুদর্শনকে ফোন করে না বলে দিল তুহিন। এতদিনের এত চেষ্টা বিফলে গেল সুদর্শন হাজরার। শেষ ফোনটা সুমন বোসকে করতে হবে। তুহিন ঠিক করলো এবার সে 1 কোটি চাইবে। মামুলি বাড়ি তো নয়, 4 তলা ফ্ল্যাট বানাবে। এক কথায় যারা 90-তে উঠে যায় তারা হয়তো 1 কোটিতে রাজি হয়ে যাবে। সুমন বোসের মোবাইলের রিংটোন বাজে তুহিনের। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায় মা। ওপার থেকে হ্যালো শব্দ ভেসে আসে। আমি তুহিন সেন বলছি, মায়ের সঙ্গে কথা হলো বুঝছেন, সুদর্শন কাকুকে না করে দিয়েছি। কিন্তু চুপ করে যায় তুহিন। বলল, কি বলছেন, দামে কি আটকাচ্ছে? অপর প্রান্ত থেকে চরম আকুতি। তুহিন কিছু বলার আগে আরও বেশি দাম দেওয়ার ইঙ্গিত দেয় সুমন বোস। তুহিনের চোখ বড় হয়, চোখের মণি চকচক করে ওঠে। সে ঠিক করেছে 20 টাকা দাম বলবে। কি হলো তুহিনবাবু, কিছু বলুন। বলেছি তো, টাকার জন্য আমরা পিছিয়ে আসবো না। ওখানে বহুতল বানাবো। তুহিনের হাত থেকে মোবাইল কেড়ে নেয় প্রতিমা। ডান হাতে তার নিমপাতার আটি, বাঁ হাতে তুহিনের মোবাইল। গলায় তীব্র ঝাঁঝ এনে প্রতিমা বলল, আপনাকে সত্যটা বলে দিই, জায়গাটা আমার স্বামী কিনেছিলেন। তার ইচ্ছা ছিল অবসরের পর ইন্দ্রকাননে বাড়ি তৈরি করে বসবাস করবেন। তিনি আর ইহজগতে নেই। আমি ঠিক করেছি ওখানে বাড়িই করব। ইন্দ্রকাননের জায়গাটা আমি বিক্রি করব না। অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ গা ঝাঁকিয়ে মেঝেতে পা রেখে সোজা হয়ে বসে পড়ে তুহিন। তুহিনের বিদেশিনী বউ অ্যানেট মনিকা ব্যস্ত মোবাইলে তোলা ইন্দ্রকাননের ছবি দেখতে। এসব ছবি তার কাছে অমূল্য। আমেরিকায় ফিরে গিয়ে অবসর সময়ে এই ছবি দেখবে, নিজের পরিচিতদের দেখাবে। হোয়াটসঅ্যাপে নিকট বন্ধুবান্ধবকে সে ইতিমধ্যে বেশ কিছু ছবি পাঠিয়ে দিয়েছে। ইন্ডিয়া সম্বন্ধে কিছু বাস্তব ধারণা তার তৈরি হয়েছে। আজ গাড়ি করে ঘুরে এসে
প্রতিমা মোবাইল তুহিনকে ফেরত দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এই ফ্ল্যাটটা বরং বিক্রির ব্যবস্থা কর, কালই খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দে, আশা করি খদ্দেরের অভাব হবে না। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।